সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নোরা আশেপাশে কেমন যেন একটা অদ্ভুত কিছু টের পায়। বিপদ বুঝতে পেরে ও চারপাশটা ভালো করে দেখতে যায়। তখন সে যা দেখে তা দেখে ওর কলিজা একবারে শুকিয়ে যায়। আসলে নোরা এই মুহূর্তে সমুদ্রের কয়েক হাজার ফিট নিচে আছে, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারেনি। সমুদ্রের এত গভীরে পানির প্রেশার এত বেশি হয় যে ওটা 1 সেকেন্ডের কম সময়েও মানুষের শরীর দুমড়ে মুচড়ে পানির সাথে মিশিয়ে দিতে পারে। এই জায়গাতেই সমুদ্র নিয়ে রিসার্চ করার জন্য একটা বেস বা স্টেশন বানানো হয়েছে, আর ওই বেসের ভেতরেই ওরা সবাই থাকে। নোরা জানায় যে মাসের পর মাস এত গভীরে থাকার কারণে বাইরে এখন দিন নাকি রাত সেটা বোঝাও কঠিন হয়ে যায়। মাঝে মধ্যে তো স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করাও দায় হয়ে পড়ে, কিন্তু তারপরেও ওদের নিজেদের ডিউটি পালন করতেই হয়। নোরা এই কথাগুলো বলছিল, ঠিক তখনই হঠাৎ পুরো বেসের লাইটগুলো অদ্ভুতভাবে ব্লিঙ্ক করতে শুরু করে। কি হচ্ছে দেখার জন্য নোরা জ্যাকেট পরে সামনে এগিয়ে যায়। তখনই ও বুঝতে পারে যে ওপর থেকে পানি লিক করছে, আর এই দৃশ্য দেখে ওর বুকটা পুরোপুরি কেঁপে ওঠে। সমুদ্রের এত গভীরে পানির প্রেশার এত বেশি যে তা 1 সেকেন্ডে মানুষের হাড়গোড় পাউডারের মতো গুঁড়ো করে দিতে পারে। কিন্তু নোরা এই ব্যাপারে খুব বেশি ভাবার সময়ও পায় না। হঠাৎ বেসের দেওয়াল ভেঙে ভেতরে হুহু করে পানি ঢুকতে শুরু করে। নিজের যান বাঁচানোর জন্য নোরা পুরো শক্তি দিয়ে অন্য করিডোরের দিকে দৌড়াতে থাকে এবং সেখানে ঘুমিয়ে থাকা বাকি ক্রু মেম্বারদের জাগানোর চেষ্টা করে। এমন খৌফনাক বা ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে থাকা সবাই চিৎকার করতে করতে নোরার পেছনে দৌড়াতে শুরু করে। অনেক চেষ্টার পর ওরা সবাই অন্য একটা রুম পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু ওই রুমের দরজার সিস্টেম ফেল হয়ে গিয়েছিল, তাই ওটা কোনোভাবেই লক হচ্ছিল না। সময় নষ্ট না করে নোরা জলদি নিজের হাত দিয়ে ওই ডোরের সিকিউরিটি সিস্টেম ঠিক করতে শুরু করে। তখনই ও দেখে অনেক ক্রু মেম্বার পানির সাথে লড়াই করতে করতে নিজের যান বাঁচানোর জন্য ওদের দিকে দৌড়ে আসছে। নোরা চিৎকার করে ওদের আরও জোরে দৌড়াতে বলে, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই সমুদ্রের পানি ওদের পুরোপুরি গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে ওদের মধ্যে একজন নোরাকে বলে, জলদি দরজা বন্ধ করো, নয়তো আমরা সবাই মারা যাব। শেষ পর্যন্ত নোরা আবার বাটন চেপে দেয়, আর একদম শেষ মুহূর্তে বিকট এক আওয়াজের সাথে গেটটা বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু আবার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর ওদের এক সাথী রড্রিগো বলে যে হয়তো বড় কোনো ভূমিকম্প হয়েছে, নয়তো এমনটা হওয়া অসম্ভব। এরপর ওরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো জবাব আসে না। তার মানে কন্ট্রোল রুমের সাথে ওদের পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঠিক ওই সময় ওরা একটা বুক কাঁপানো অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ওদের মনে হয় যেমন বেসের বাইরে কোনো বিশাল রহস্যময় অবজেক্ট পানির নিচে নড়াচড়া করছে, আর নিজের ধারালো নখ দিয়ে বেসের দেওয়ালে আঘাত করছে। বিপদ বাড়তে পারে ভেবে নোরা আর রড্রিগো দেরি না করে এসকেপ পডের দিকে রওনা দেয়। ভেঙে যাওয়া বেসের ভেতর দিয়ে যেতে যেতে ওরা কোনোমতে সার্ভার রুম পর্যন্ত পৌঁছায়, আর নষ্ট হয়ে যাওয়া কমিউনিকেশন সিস্টেম ঠিক করতে শুরু করে। কিন্তু তখনই ওই ডারাভনা বা ভয়ঙ্কর আওয়াজটা আবার খুব কাছ থেকে শোনা যায়। এবার ওদের সন্দেহ হতে শুরু করে যে এটা কোনো সাধারণ ভূমিকম্প হতে পারে না। নোরা সিস্টেমের ডেটা চেক করে দেখে যে পুরো বেস তাসের ঘরের মতো ভেঙে করেছে, শুধু কিছু অংশ কোনোমতে টিকে আছে। এরপর নোরা আর রড্রিগো এসকেপ পডের দিকে যাওয়ার জন্য এগিয়ে যায়। ভাঙাচোরা বেসের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ওরা রাস্তা খোঁজার চেষ্টা করে। তখনই পেছন থেকে কেউ ব্যথার স্বরে চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও। নোরা পেছনে ফিরে দেখে যে ওদের সাথী পল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নোরা আর রড্রিগো মিলে অনেক চেষ্টার পর ওকে টেনে বের করে আনে। এবার 3 জন মিলে এসকেপ পডের দিকে এগোতে থাকে। সামনের রাস্তা এতটাই সরু হয়ে গিয়েছিল যে ওদের শুয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে হচ্ছিল। সবার আগে ছিল নোরা। হঠাৎ ওর নজর একটা মৃতদেহের ওপর পড়ে। লোকটার চোখ তখনও খোলা ছিল, আর ওর চোখে এতটাই ভয় ছিল যে মনে হচ্ছিল মরার ঠিক আগে ও ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। এই দৃশ্য দেখে ওদের মনে এক চরম ভয় ঢুকে যায় যে হয়তো সমুদ্রের গভীরে এমন কোনো ভয়ঙ্কর জিনিস জেগে উঠেছে যা মানুষের কল্পনারও বাইরে। অনেক কষ্টের পর ওরা শেষ পর্যন্ত পডরুমে পৌঁছাতে পারে, কিন্তু পডরুমে গিয়ে ওদের পায়ের তলার মাটি সরে যায়, কারণ সেখানে একটাও এসকেপ পড বেঁচে ছিল না। সেখানে শুধু ক্যাপ্টেন লুসিয়ান দাঁড়িয়েছিলেন, কিন্তু ডোর লক হওয়ার কারণে উনি ভেতরে আটকে ছিলেন। নোরা কোনো মতে বাইরে থেকে দরজা খুলে দেয়। বাইরে আসার পর ক্যাপ্টেন জানান যে যতগুলো পড ছিল সেগুলোতে বাকি ক্রু মেম্বারদের উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন ওদের যে কোনোভাবে সাবমার্সিবল রুমে পৌঁছাতে হবে। নোরা ক্যাপ্টেনকে বলে যে পুরো বেস প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। ওরা এটাও জানে না যে কতজন এখনও বেঁচে আছে, আর ওরা নিজেরা আদৌ বাঁচতে পারবে কিনা। নোরা এরপর ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আসলে এসব কি হচ্ছে, এটা কি সত্যি ভূমিকম্প নাকি অন্য কিছু।
ক্যাপ্টেন বলেন যে নিজের জীবনে উনি প্রথমবার এমন কিছু দেখছেন, কিন্তু এখন ওদের মিলেমিশে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এরপর ওরা কন্ট্রোল রুমের দিকে যায়, যেখানে এমিলি আর স্মিথ আগে থেকেই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোথাও থেকে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তার উপর কন্ট্রোল রুমে বারবার এমন সব ঝটকা লাগছিল যেন বাইরে থেকে বিশাল কোনো জিনিস পুরো বেসটাকে উপরের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। নোরা সিস্টেম চেক করে জানায় যে বেসের উপরের সব ফ্লোর আর কুলিং টাওয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আসল বিপদ হল বেসের কোর, যেটা পুরো বেসকে পাওয়ার সাপ্লাই দেয়। ওটা যে কোনো সময় ফেটে যেতে পারে। যদি কোর ফেটে যায় তবে বিস্ফোরণ এতটাই ভয়াবহ হবে যে এক পলকে পুরো রিসার্চ স্টেশন ছাই হয়ে যাবে। এখন ওদের বাঁচার আর কোনো পথ নেই, কারণ বাকি এসকেপ পডগুলো আগেই ভেঙে নষ্ট হয়ে গেছে। সবাই যখন নিজেদের নিশ্চিত মৃত্যু মেনে নিয়ে আশা ছেড়ে দেয়, তখনই ক্যাপ্টেন বলেন যে ওদের কাছে একটা শেষ সুযোগ আছে। ওদের বেসের সবচেয়ে গভীর অংশে যেতে হবে, যেখানে ড্রিলিংয়ের কাজ চলছিল। হয়তো ওখানে কোনো পড পাওয়া যেতে পারে। ক্যাপ্টেনের এই কথা শুনে পল বলে যে ড্রিলিং সাইট এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এমন অবস্থায় ওরা ওখানে কিভাবে পৌঁছাবে? এই আলোচনার মধ্যেই স্মিথ ড্রিলিং সাইট থেকে আসা একটা শেষ সিগন্যাল পায়, কিন্তু ওটা শুনে সবার গলা ভয়ে শুকিয়ে যায়, কারণ ওই সিগন্যালে শুধু মানুষের যন্ত্রণার চিৎকার আর কোনো ভয়ঙ্কর জানোয়ারের ডরাবোনা আওয়াজ শোনা যাচ্ছিল। এরই মধ্যে হঠাৎ পুরো বেস আবার অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল যেন অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা কোনো দত্তি পুরো স্টেশনটাকে খেলনার মতো ভেঙে ফেলতে চাইছে। পল নিরাশ হয়ে বলে ওদের এত গভীরে ড্রিলিং করা উচিত হয়নি। হয়তো ওরা এমন কোনো শয়তানকে জাগিয়ে দিয়েছে যাকে ছোঁয়া উচিত হয়নি। আর কোনো রাস্তা না থাকায় সবাই ভারী আন্ডারওয়াটার স্যুট পরে নেয়। এখন এই স্যুটগুলোই ছিল ওদের জীবনের শেষ ভরসা। কিন্তু যেমনই ওরা সমুদ্রের গভীরে পা রাখে, হঠাৎ রড্রিগোর হেলমেটে ফাটল ধরে। পানির ভয়ঙ্কর প্রেসারে চোখের পলকে ওর পুরো শরীর ফেটে চৌচির হয়ে যায়। নিজের সাথীর এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে কেউ নিজেকে সামলাতে পারছিল না। নোরা যখন এই কালো গভীর সমুদ্রের দিকে তাকায়, ওর মনে হয় যে এই নিস্তব্ধতা মহাকাশের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাথীকে হারানোর কষ্ট আর মৃত্যুর ভয় নিয়ে ওরা কোনোমতে কার্গো লিফটের ছাদে লাফ দেয় আর তার ভেতরে ঢুকে পড়ে। তখন ক্যাপ্টেন সবাইকে বলেন যে ওদের যত তাড়াতাড়ি সম্ভব এই বেস থেকে দূরে যেতে হবে, কারণ এটা যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে যেতে পারে। এরপর লিফট ওদের নিয়ে সমুদ্রের আরও গভীরে নামতে শুরু করে। তখনই লিফটের স্ক্রিনে কোনো পড থেকে সাহায্যের সিগন্যাল দেখা যায়। ক্যাপ্টেন জলদি লিফট থামিয়ে দেন আর পল আর স্মিথকে বলেন যেই এই সিগন্যাল পাঠাক না কেন তাকে খুঁজে নিয়ে আসো। দুজন আবার ভারী আন্ডারওয়াটার স্যুট পরে পানিতে নেমে পড়ে, কিন্তু বাইরে এত ঘন অন্ধকার ছিল যে স্যুটের লাইট দিয়েও ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। সামনে এগোতে গিয়ে স্মিথ অনুভব করে যে অন্ধকারে কোনো জিনিস হয়তো ওদের পিছু নিচ্ছে। কোনোভাবে ওরা ওই পড পর্যন্ত পৌঁছতে পারে যেখান থেকে সিগন্যাল আসছিল, কিন্তু কাছে গিয়ে দেখে যে পুরো রাস্তা কোনো এক অদ্ভুত আঠালো জিনিসে ঢাকা। ওরা আগে কখনো এমন জিনিস দেখেনি। পডের ভেতরে কাউকে না পেয়ে ওরা আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। তখনই ওরা কেবিলের মধ্যে জট পাকানো অবস্থায় নিজের এক সাথীর মৃতদেহ পায়। এটা দেখে ক্যাপ্টেন সাথে সাথে ওদের ফিরে আসার আদেশ দেন, কিন্তু ওই সময়ে পল আর স্মিথ দেখে যে ওই মৃতদেহের পিঠের ভেতরে জ্যান্ত কিছু একটা নড়ছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওর পিঠ থেকে বিদ্যুতের গতিতে একটা অদ্ভুত জানোয়ার বের হয়ে পলের ওপর হামলা করে দেয়। যদিও স্মিথ কোনোমতে ওই ছোট ক্রিয়েচার বা প্রাণীটাকে মেরে ফেলে। ওই প্রাণীটাকে সাথে নিয়ে ওরা আবার লিফটে ফিরে আসে। পল জানায় যে এই জানোয়ারটা মৃতদেহটাকে খুবলে খুবলে খাচ্ছিল। এমিলি যখন ওই প্রাণীটাকে দেখে, ওটার আশেপাশে অনেক ধারালো নখ দেখতে পায়। তখন এমিলি বলে যে হয়তো ড্রিলিং করার সময় ওরা ভুল করে এমন কোনো গর্ত খুলে দিয়েছে যেখানে আগে থেকেই অদ্ভুত আর ভয়ঙ্কর সব প্রাণী বাস করত, আর এখন ওদের কারণে ওরা ক্ষেপে গেছে। এমিলির এই কথা চলতেই থাকে, হঠাৎ লিফটটার সব লাইট বন্ধ হয়ে যায়। নোরা কোনোমতে সিস্টেম আবার ঠিক করে, কিন্তু যেমন যেমন লিফট নিচে নামছিল, বাইরে থেকে কোনো বড় প্রাণী ওটাকে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। তখনই পলের নজর টেবিলের ওপর রাখা ওই ছোট প্রাণীটার দিকে পড়ে। ও ভাবতে থাকে যে বাইরে কি তাহলে ওটার মা আছে? হয়তো ওরা অনেক বড় ভুল করে ফেলেছে। ভয়ঙ্কর সব ঝটকার মাঝে লিফটের ভেতর সবাই পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। চারদিকে এতটাই নিস্তব্ধতা ছিল যে ওরা নিজেদের হৃদস্পন্দন পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছিল। ওই সময় ক্যাপ্টেন যখন লিফটের ছাদের কাঁচের ওপর টর্চ মারেন, হঠাৎ এক বিশাল ক্রিয়েচার ওই কাঁচের ওপর জোরে হামলা করে। ওটা দেখতে অনেকটা দানবীয় মানুষের মতো ছিল। সবাই খুব ভয় পেয়ে যায়। ঠিক পরের মুহূর্তেই বেসের উপরের অংশে এক বিকট এক্সপ্লোশন বা বিস্ফোরণ হয়। আলো এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের গভীরে হঠাৎ সূর্য উঠে গেছে। এই বিস্ফোরণের ধাক্কায় লিফটের মোটা তারগুলো ছিঁড়ে যায় আর লিফট খুব দ্রুত নিচে পড়তে থাকে। তাই সবাই জলদি নিজের হেলমেট পরে নেয়। লিফট সমুদ্রের তলার সাথে ধাক্কা খাওয়ার আগেই ওরা
ওরা বাইরে লাফ দেয়, কিন্তু বিস্ফোরণের কারণে উপর থেকে ব্রিজের ভারী লোহার টুকরো আর ধ্বংসস্তূপ বৃষ্টির মতো পড়তে থাকে। নিজের যান বাঁচানোর জন্য সবাই একে অপরকে সামলাতে সামলাতে কোনোমতে দৌড়ে ড্রিলিং চেম্বারের দরজা পর্যন্ত পৌঁছায়। চারদিকে ঘোর অন্ধকার, আর ওই অন্ধকারে কিছু অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল। ওদিকে ড্রিলিং চেম্বারের দরজাও জ্যাম হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর ওরা কোনোমতে ভেতরে ঢোকে। তখনই উপর থেকে আবার এক ডরাবনা আওয়াজ শোনা যায়। ক্যাপ্টেন সবাইকে বুঝিয়ে বলেন, হয়তো উপর থেকে বেসের ভাঙা অংশ পড়ার আওয়াজ এটা। এরপর ওরা ওই সুড়ঙ্গের মতো চেম্বারের ভেতর দিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। যেমন যেমন ওরা এগোচ্ছিল, রাস্তা আরও সরু হয়ে আসছিল। এক জায়গায় পৌঁছে ওরা দেখে সামনের রাস্তা পুরোপুরি বন্ধ। তখন নোরা সাহস করে বলে যে ও পানির নিচ দিয়ে সাঁতরে অন্য পাশে যাবে। ও নিজের হেলমেট ঠিক করে পরে পানিতে ডুব দেয় আর সাঁতরে অন্য পাশে পৌঁছে যায়। ওখানে পৌঁছে ও বাকি সবাইকে আসার ইশারা দেয়। একে একে সবাই উপাসে পৌঁছে যায়, কিন্তু সবার শেষে রয়ে গিয়েছিল পল। তখনই পলের মনে হয় পেছনের অন্ধকার পানিতে কেউ আছে। যেমনই ও পেছনে ফিরে তাকায়, একটা অদ্ভুত প্রাণী পানির ভেতর গায়েব হয়ে যায়। ক্যাপ্টেন ওকে বারবার ডাকছিলেন, কিন্তু পলের দিক থেকে কোনো জবাব আসছিল না। বাধ্য হয়ে সবাই পলের স্যুটের সাথে লাগানো কেবল ধরে জোরে টানতে থাকে। কিছুক্ষণ পর পল ওদের কাছে ফিরে আসে, আর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরের মুহূর্তেই পলের কেবলটা কোনো অদৃশ্য শক্তি অন্যদিকে জোরে টেনে নেয়। ভয়ে পল চিৎকার করতে শুরু করে। বাকিরা ঘাবড়ে গিয়ে কেবল কাটার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের পলকে পলের শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ পলের হেলমেটে রক্ত ভরে যায়, আর সেখানেই ওর করুণ মৃত্যু হয়। এটা দেখে বাকি সবাই যান বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ে পালায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবার রেডিওর মাধ্যমে উপরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো জবাব পান না। পলের মৃত্যুর পর সবাই পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর ওরা একটা কন্ট্রোল রুমে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে বাইরের ডরাবনা দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। ওদের বেস স্টেশনের ড্রিলিং মেশিনটা এমনভাবে দুমড়ে মুচড়ে পড়েছিল যেন কেউ ওটাকে খেলনার মতো ভেঙে ফেলেছে। স্মিথ অবাক হয়ে বলে, ৬,০০০ টন ওজনের ড্রিলিং মেশিন এভাবে ধ্বংস হওয়া কি আদেও সম্ভব? এমিলি কাঁপতে কাঁপতে বলে, এই সব আমাদের ভুল। আমরা সমুদ্রের গভীরতাকে ঘেটেছি, আর এখন সমুদ্র আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। হয়তো আমাদের এখানে আসাই উচিত হয়নি। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন যে ওদের এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, কিন্তু স্মিথ জানায় যে ওর স্যুট ড্যামেজ হয়ে গেছে, আর ও যদি বাইরে যায় তবে পানির প্রেশার সহ্য করতে পারবে না। তাই ও বাকিদের বলে দেয় ওকে ফেলে রেখে সামনে এগিয়ে যেতে। কিন্তু ক্যাপ্টেন ওকে সাহস দেন আর কোনো মতে ওর স্যুট ঠিক করে দেন। এরপর সবাই পানির ভেতর দিয়ে ড্রিলিং সাইটের দিকে রওনা দেয়, কারণ হয়তো ওখানেই এসকেপ পড পাওয়া যেতে পারে। পানির নিচে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তখনই নোরার মনে হয় ওর পেছনে কেউ আছে। ও টর্চ জ্বালিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরেও ওর মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। ওর বারবার মনে হচ্ছিল কেউ ওর খুব কাছ দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ নোরার সামনে দিয়ে এক অদ্ভুত প্রাণী সাঁতরে বেরিয়ে যায়। এটা দেখে সবাই ভয়ে অন্ধকারের দিকে তাকাতে থাকে। ক্যাপ্টেন সাথে সাথে সবাইকে স্যুটের লাইট বন্ধ করার আদেশ দেন। এই মাঝখানে ওরা বুঝতে পারে যে স্মিথ কোথাও নেই। সবাই ওকে খুঁজতে শুরু করে। তখনই নোরা দেখে যে কোনো এক অদ্ভুত জিনিস স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে। নোরা সাহস করে ওই প্রাণীর পিছু নেয়। ওই আজব জানোয়ারটা স্মিথকে টেনে এক সরু গুহার ভেতর নিয়ে যায়। ক্যাপ্টেন এক পলক সময় নষ্ট না করে ওই গুহার ভেতর ঢুকে পড়েন। অনেক ভেতরে যাওয়ার পর ক্যাপ্টেন স্মিথকে খুঁজে পান। কপাল ভালো যে স্মিথ তখনও বেঁচে ছিল। ক্যাপ্টেন ওকে টেনে বাইরে নিয়ে আসেন, কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেনের মনে পড়ে যে স্মিথের গান বা বন্দুকটা গুহার ভেতরেই রয়ে গেছে। তাই উনি আবার গুহার ভেতরে যান গানটা আনার জন্য। কিন্তু যেমনই উনি ফিরতে যাবেন, গুহার গভীর থেকে এক বিশাল মনস্টার বা দানব হঠাৎ বের হয়ে ক্যাপ্টেনকে ধরে ফেলে আর উপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেনের স্যুটের কেবেলে আটকে থাকার কারণে নোরাও ওর সাথে উপরের দিকে টানতে থাকে। পানির নিচে লড়াই করতে করতে ক্যাপ্টেন আর ওই প্রাণীটা বিশাল এক প্ল্যাটফর্মে গিয়ে ধাক্কা খায়। প্ল্যাটফর্মের কিনারায় ক্যাপ্টেনকে ঝুলে থাকতে দেখে নোরা ওকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ওই ভয়াবহ মনস্টার আবার ওদের সামনে আসে। ওটা এতটাই বিশাল ছিল যে মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো প্রাণীই নয়। ওটা নিজের বিশাল মুখ খুলে নোরার হেলমেট গিলে ফেলার চেষ্টা করে। ওই সময় ক্যাপ্টেন নিজের ছুরি বের করে মনস্টারকে আঘাত করেন। ব্যথায় ছটফট করতে করতে ওই জানোয়ারটা নোরা আর ক্যাপ্টেন দুজনকে খুব দ্রুত উপরের দিকে টানতে থাকে। ক্যাপ্টেন বুঝতে পারেন যে যদি এই গতিতে ওরা উপরে উঠতে থাকে তবে পানির প্রেসারে ওদের স্যুট ফেটে যাবে। তাই উনি নোরাকে বলেন কেবল কেটে দিতে, নয়তো ও মারা যাবে। কিন্তু নোরা রাজি ছিল না। তখন বাধ্য হয়ে ক্যাপ্টেন নিজেই নিজের ছুরি দিয়ে কেবল কেটে দেন আর নিজেকে আলাদা করে ফেলেন।
নোরা আলাদা হওয়ার পরের মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে ক্যাপ্টেনের মৃত্যু হয়। বিস্ফোরণের ধাক্কায় নোরা নিচে সমুদ্রের তলদেশে একটা পরিত্যক্ত অংশে গিয়ে পড়ে। জায়গাটা পুরোপুরি জনশূন্য আর নিস্তব্ধ ছিল। কোনো মতে ভেতরে গিয়ে নোরা মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ ও জানত না স্মিথ আর এমিলি বেঁচে আছে কিনা। ও পাগলের মতো রেডিওতে ওদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো জবাব আসছিল না। এরপর নোরা ওখানে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে একটা পুরনো স্যুট ঠিক করে নেয়, আর ওটা পরে আবার পানিতে নামে যাতে ওদের খুঁজে বের করতে পারে। তখনই রেডিওতে এমিলির আওয়াজ শোনা যায়। ওই সময় নোরা দূরে অন্ধকারের ভেতর এমিলির স্যুটের লাইট জ্বলতে দেখে। অনেক কষ্টে ওখানে পৌঁছানোর পর নোরা দেখে এমিলি স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে, কারণ স্মিথ খুব বাজেভাবে জখম হয়েছিল। নোরা এমিলিকে শান্ত করে আর দুজন মিলে স্মিথকে নিয়ে ড্রিলিং সাইটের দিকে এগোতে থাকে। পুরো পরিবেশটা খুব থমথমে ছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কোনো এক ছায়া আড়াল থেকে ওদের দেখছে। অনেক সাথীদের হারানোর পর শেষ পর্যন্ত ওরা ড্রিলিং সাইটে পৌঁছাতে পারে, কিন্তু ওখানে পৌঁছে খুশি হওয়ার বদলে ওরা আরও বেশি ঘাবড়ে যায়, কারণ মেইন গেট পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে একটা পুলের মতো রাস্তা পার করতে হবে, আর ওই পুরো পুলের ওপর হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী গভীর ঘুমে পড়ে আছে। যদি ওদের গেট পর্যন্ত পৌঁছাতে হয় তবে এই জানোয়ারগুলোর একদম কাছ দিয়েই যেতে হবে, আর যদি একটাও জেগে যায় তবে এক পলকে হাজার হাজার জানোয়ার ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে। কোনো পথ না থাকায় ওরা খুব সাবধানে ধীরে ধীরে এগোতে শুরু করে, কিন্তু কপাল খারাপ, একটা জানোয়ার হঠাৎ জেগে যায় আর নোরার ওপর হামলা করে। নোরা চিৎকার করে এমিলিকে বলে যেন ও স্মিথকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই প্রাণীটা নোরার ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে গিলে ফেলতে চায়, কিন্তু নোরা ভয় না পেয়ে সাহস দেখায় আর নিজের গান দিয়ে ওই জানোয়ারের পেটের ভেতরে গুলি করে দেয়। ব্যথায় ছটফট করতে করতে প্রাণীটা ওখানেই মরে যায়। নোরা ওটার শরীর চিরে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে আশেপাশে বাকি সব মনস্টার জাগতে শুরু করেছে। এটা দেখে নোরা নিজের গান রিলোড করতে যাবে, ঠিক তখনই দেখে যে পুরো প্ল্যাটফর্মটাই উপরের দিকে উঠে অন্ধকারের মাঝে মিলিয়ে যাচ্ছে। ওই সময় নোরা সামনের বিল্ডিংয়ের ওপর এক বিশাল ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। যখন ওই ছায়ার ওপর গুলি করার জন্য ভালো করে তাকায়, ওর হার্টবিট প্রায় বন্ধ হয়ে যায়। ওর সামনে এক দানবীয় সামুদ্রিক রাক্ষস দাঁড়িয়েছিল। ওটা এতটাই বিশাল যে ওর সামনে 50 তলা বিল্ডিংও খেলনার মতো লাগে। যান বাঁচানোর জন্য নোরা পুরো শক্তি দিয়ে মেইন গেটের দিকে দৌড়াতে থাকে। ওই বিশাল মনস্টার নিজের পা দিয়ে পুলে এত জোরে আঘাত করে যে মনে হয় পানির নিচে কোনো পারমাণবিক বোমা ফেটেছে। ওই বিস্ফোরণে নোরা দূরে গিয়ে ছিটকে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে এমিলি নোরাকে টেনে মেইন গেটের ভেতরে নিয়ে আসে আর জলদি দরজা বন্ধ করে দেয়। স্মিথ, নোরা আর এমিলি কোনো মতে ভেতরে আসতে তো পারে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। ওই বিশাল মনস্টার পুরো ড্রিলিং বিল্ডিংটাকে মাটি থেকে উপড়ে ফেলার চেষ্টা করছিল। কোনো মতে ওরা সামনে এগিয়ে পড রুমে পৌঁছায়। ওখানে মোট 3টে পড ছিল। নোরা জলদি চেক করে দেখে যে ওগুলোর মধ্যে মাত্র 2টা ঠিক মতো কাজ করছে। তাই সময় নষ্ট না করে নোরা আর এমিলি মিলে প্রথমে স্মিথকে একটা পডে বসিয়ে ওপরের দিকে পাঠিয়ে দেয়। এরপর নোরা এমিলিকে বলে ও যেন অন্য পডে বসে পড়ে, কিন্তু এমিলি বুঝে ফেলে যে বাকি থাকা পডটা নষ্ট, তাই ও নোরাকে একা রেখে যেতে চাইছিল না। তখন নোরা ওকে বুঝিয়ে বলে স্মিথের সাথে ওর পুরো ভবিষ্যৎ পড়ে আছে, তাই ওকে যেতেই হবে। এমিলি কাঁদতে কাঁদতে বলে যে নোরাকে অবশ্যই ফিরে আসতে হবে। এরপর নোরা এমিলির পড লঞ্চ করে দেয়। এখন পুরো বেসে শুধু নোরা একাই ছিল। ওই সময় পড রুমের কাঁচের দেওয়ালে বাইরে থেকে ছোট ছোট প্রাণীগুলো হামলা করতে শুরু করে। নোরা সিস্টেম চেক করে দেখে যে হাজার হাজার প্রাণী স্মিথ আর এমিলির পডের পিছু নিয়েছে। নোরা এক লম্বা নিঃশ্বাস ফেলে বেসের পাওয়ার কোর নিজের হাত দিয়ে ওভারলোড করে দেয়। এতে পুরো স্টেশনের সেলফ ডিস্ট্রাকশন মোড চালু হয়ে যায়। কাউন্টডাউন শেষ হতেই সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ওই বিশাল সামুদ্রিক দানবও ওটা থেকে বাঁচতে পারে না। ওটার সাথে সাথে বাকি সব জানোয়ারও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এভাবে নোরা নিজের জীবন কোরবানি দিয়ে নিজের 2 সাথীর জীবন বাঁচিয়ে নেয়। পরে নিউজে দেখানো হয় যে ড্রিলিং সাইট থেকে 2 ক্রু মেম্বারকে জ্যান্ত উদ্ধার করা হয়েছে। আর এভাবেই গল্পটা শেষ হয়। এই কাহিনী আমাদের শেখায় যে যখন মানুষ প্রকৃতির সীমানা পার করার চেষ্টা করে তখন প্রকৃতি তাকে এক কঠিন শিক্ষা দেয়।